নমস্কার। শুভ নববর্ষ। আজকে 2025-এর পথ চলা শুরু। তো বছরের ইংরেজি নববর্ষের প্রথম দিন ঠিক কি হচ্ছে বাংলাদেশে? কারণ বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর কিছু না কিছু ঘটনা ঘটছে। এই যেমন আমরা মঙ্গলবার দিন দেখলাম আহ, যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেছিলেন যে 72-এ যে মুজিববাদী সংবিধান সেটাকে তারা কবলে পাঠাবে, তারা সেটা বাতিল করতে হবে। কিন্তু যতটা গর্জন হলো, বর্ষণ তো ততদূর হলো না। সংবিধানের বাতিলের থেকে তারা সরে গিয়ে ঐক্য যাত্রা করলেন, কিন্তু ঐক্য যাত্রাটাও কি ঠিকভাবে দানা বাঁধলো? সেটা দানা বাঁধলো না। আবার আহ, ঠিক 1লা জানুয়ারি শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিলেন। এই বার্তায় তিনি মোহাম্মদ ইউনূস সরকারের পতনের সংকল্প করলেন এবং কিভাবে তাকে সরকার থেকে সরানো হয়েছে সেটা তিনি আবার জনগণের সামনে নিয়ে এলেন। আগামী দিন বা এই 2025 বাংলাদেশের পক্ষে কিন্তু খুব ক্রুশিয়াল, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষেও। কিন্তু তারা এবার সবাই তাকিয়ে আছে নির্বাচনটা কিভাবে হয়, কতটা সংস্কার, কতদিন বলে তিনি টেনে নিয়ে যেতে পারেন, নির্বাচন কিভাবে করেন। আজ আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে কলকাতা থেকে আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাদের দুজনকেই নববর্ষের শুভেচ্ছা, রাজাদা আর কামরুল দা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কামরুল দা, যেটা দেখলাম মঙ্গলবার দিন, আমি যেটা বললাম যে গর্জন তো হলো, বর্ষণ কি হলো? যারা নেতারা তো পেছন থেকে সরে গেলেন, এখন তারা বলছেন যে আরো এক পক্ষকাল 1 মাস সময় দিয়েছেন, 15 তারিখের মধ্যে মোহাম্মদ ইউনূসকে বা সরকারকে এই সংবিধান নিয়ে কি করছে জানাতে হবে। দেখুন, শুভ নববর্ষ। যারা এই চ্যানেলের মাধ্যমে শুনছেন এবং পরবর্তী সময়ে শুনবেন, সকলকে স্বাগত জানাই। প্রথমত আমরা এই আহ্বান জানাতে চাই, বিশ্বের সকল মানুষ ভৌগোলিক রাষ্ট্র পরিসীমার বাইরে সকলেই স্ব দেশে শান্তিতে বসবাস করুক, পারস্পরিক সদ্ভাব বজায় রাখুক এবং সহমর্মিতার মাধ্যমে সকলের উন্নয়ন ঘটুক। আজকের যে প্রসঙ্গটি এই মুহূর্তে আলোচনার জন্যে আমাদের উপস্থাপক নির্দেশনা দিয়েছেন, তার আগে একটি বক্তব্য আমি তুলে ধরতে চাই। আজকেই কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা আগে একটি বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় নিউজ হিসেবে ছাপিয়েছে। সেটি হলো বাংলাদেশের সেনা শাসিত বা সেনা প্রাধান্যে সেনাবাহিনীর, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর প্রাধান্যে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকার পরিচালনা করছেন, সেই সেনাবাহিনীর প্রধান তিনি একটি বক্তব্য সাক্ষাৎ আকারে তুলে ধরেছেন। সেটি বলছেন, 2025 সালে আমরা একটি দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি, তাহলে গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা, দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসন আসবে না। সেজন্য আমাদের মধ্যে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটি জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। পরিষ্কার এখানে কয়েকটি দিক তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে জাতীয় সমঝোতা। আমরা 2024 সালের শেষের দিকে এসে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কতিপয় নেতৃবৃন্দরা জন আকাঙ্ক্ষা এবং যে আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে গিয়ে যে ধারাবাহিকতার মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে এবং বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্যকে, আন্দোলনকে, যে শহীদদের যে প্রেক্ষাপট, সেটিকে এক ধরনের অবমূল্যায়নের যে প্রক্রিয়া তাদের কিছু কিছু নেতারা ধারাবাহিকভাবে শুরু করেছিলেন, এবং যার সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাতে ইসলামী, সেই একই সুর দিয়ে তারা যে পদক্ষেপটা নিতে চেয়েছিলেন সেটি তারা নিতে পারেননি, এবং যে জনসমাবেশের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল সেটাও তারা দেখাতে পারেন। সেখানে আমরা লক্ষ্য করেছি যে সকালবেলা
জামাতের ছাত্র সংগঠনের সমাবেশ ছিল, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রেখেছেন। বিকালে শহীদ মিনারে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ইউনিটি নাম দিয়ে তারা সমাবেশ করেছে। এই সমাবেশের মাধ্যমে তারা মূলত যে আহ্বানটা জানিয়েছে, আগের আহ্বান থেকে সরে গিয়েই তাদের এই আহ্বান। আবার অন্যদিকে লক্ষ্য করলাম যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞ জ্ঞানবিদ মনমোহন সিংয়ের প্রয়াণের যে শোক বইতে স্বাক্ষর করার জন্য এবং মন্তব্য প্রদানের জন্য তিনি ভারতীয় দূতাবাসে গিয়ে উপস্থিত হন। এবং সেখানে তিনি শোক গাথায় যে বইটি সেখানে তিনি লেখেন, এবং পরে ভারতীয় দূতাবাসে বসে যে হাই কমিশনার আছে তার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এবং তার 2 দিন আগে লক্ষ্য করেছেন আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি বলতে বাধ্য হয়েছেন বা তিনি বলেছেন বাস্তবভাবেই যে বাংলাদেশের সম্পর্ক ভারত, চীন, রাশিয়ার মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা এবং না উন্নত। কামরুল দা, আপনি এটা কি বোঝাতে চাইছেন? প্রথমত আমি ওই বোঝাতে যেটা চাই আপনি বললেন যে সেনাপ্রধান, আমি সেটা পড়ছিলাম। তিনি কিন্তু পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন, বলেছেন পুলিশ এখনো দায়িত্ব নিতে পারছে না আইন শৃঙ্খলার বলে, সেনাকে সামলাতে হচ্ছে, আশা করি পুলিশ ঠিক হবে। তো ফলে এই যে এটা সেনার প্রেস বোঝাতে মিট তো দেখা চাচ্ছি যায় যে না, কি বোঝা, হ্যাঁ, এটা ইমপ্লিকেশন বোঝাতে কি চাচ্ছি এটা? যে সেনাবাহিনী এই নির্বাচনের দিকেই তারা সরকারকে নিয়ে যাবে। কারণ এখনো বহু পুলিশ এখনো কর্মক্ষেত্রে যোগদান করেনি, বা তারা তারা কোথায় আছে এখনো পর্যন্ত তার তথ্য আমাদের কাছে নেই। কেউ বলছেন যে প্রচুর মারা গিয়েছে বা হত্যাকাণ্ডের শিকারও হয়েছে। সে কারণে থানাগুলো যে পদক্ষেপ নেওয়া দরকার, ফাঁড়িগুলোর যে পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে লোকবলের অভাবে, পুলিশের অভাবে নিতে পারছেন না। এটিই সত্য। আরেকটি হলো প্রশাসনের যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতাটাও সত্য। মানে পারস্পরিক দোষ চাপানোর যে প্রবণতা এবং সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপানোর যে প্রবণতা, তা থেকে একটি বিরাট শূন্যতা এবং একটা বলা যায় যে অসম পরিস্থিতিতে উদ্ভব হয়েছে। সেই ক্ষেত্রে সেনা প্রধানের বক্তব্য হলো তারা সেই নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য অরাজকতা বন্ধ করে তারা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার অর্থাৎ জন্য আপনি একটি বলছেন এটা একটা পথরেখা চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি সেনাপ্রধানের করবে এবং এই তারা মন্তব্য সেই একটা চাপ পথেই যাবে। সৃষ্টি করবে, তাই তো? হ্যাঁ। চাপ এবার সৃষ্টি করেছে এবং করবে, এবং নির্বাচনের দিকে তারা অগ্রসর হয়েছে। হতে বাধ্য হবে, হ্যাঁ। বাধ্য আচ্ছা হবে। রাজাদা, জেনারেলি রাজাদা জেনারেলি আমরা কিন্তু দেখি না যে সেনা প্রধান যারা হন, কামরুল্লাহ যেটা বলছেন, তারা খুব একটা প্রেসের সামনে আসেন না। কিন্তু আজকে ওখানকার প্রথম দৈনিককে প্রথম আলোকে ওনারা বলেছেন যে আমরা আর কি যেটা যাতে উনি আসবেন, যাতে ইনফরমেশন গুলো ঠিকঠাক যায়, যাতে খবরগুলো ঠিকঠাক যায়, ডিসইনফরমেশন না যায়। একদিক হচ্ছে কামরুল্লাহ যেটা বললো সেনাপ্রধান, এবং আরেকটা যেটা যে ইউনূস নিজে গিয়ে ভারতীয় হাই কমিশনে গিয়ে উনি ওকে। সই করছে, উনি আর কি মনমোহন সিং এর ওখানে তার কমেন্ট লিখছেন। প্লাস এই যে হাসিনার বক্তব্য, আপনি কিভাবে দেখছেন 2025টা বাংলাদেশটা কিভাবে এগোবে বলে মনে করছেন? মোহাম্মদ ইউনূসের উপর কতটা চাপ থাকছে? না দেখুন যে সত্যি মানে যেটা কামরুলদা বললেন আমি সম্পূর্ণ একমত যে মনমোহন সিং, হ্যাঁ ওনার পরিচিত বন্ধু হওয়া, একটু বয়স্ক বড় হলো বন্ধু তো পরিচিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো তার জন্য যে উনি এতটা পথ সময় নষ্ট করে ভারতীয় হাই কমিশনে যাবেন তা বোধহয় নয়। একটা স্টেটমেন্ট আজকাল তো এক্স হ্যান্ডেলে লিখে দিলেই হয়ে যায়। উনি যখন ভারতীয় হাই কমিশনে গেছেন বোঝাই যাচ্ছে যে উনি কিছুটা নমনীয় হচ্ছেন। বুঝতে পারছেন যে ভারতে অস্বীকার করার জায়গায় ভারত আর নেই। এবং সেখানে গেলে হয়তো যদি কেবল মানে ডক্টর মনমোহন সিং এর প্রতি ওনার একটা দায়বদ্ধতা থাকতো, তিনি সই করে বা কন্ডোলেন্স মেসেজ লিখে চলে আসতেন, সেটা করেননি। ওখানকার প্রণয় ভার্মা আমাদের যিনি হাই কমিশনার আছে তার সঙ্গে কথাও বলেছে। মানে মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী, নিজেও একজন জ্ঞানীগুণী মানুষ, অর্থনীতির ছাত্র, এবং গ্রামীণ ব্যাংক নিয়ে যেভাবে উনি কাজকর্ম করেছেন সারা বিশ্বেই উনি প্রশংসিত হয়েছেন। তো যাই হোক, কিন্তু যেভাবে উনি সরকার চালানোর চেষ্টা করেছিলেন জামাতপন্থীদের মধ্য দিয়ে, তাতে ওনার মনে হচ্ছিল উনি বোধহয় আহ, বাংলাদেশকে খুব শীঘ্রই একটা পাকিস্তানের অ্যাপেন্ডিক্স করে দেবেন, বা পূর্ব পাকিস্তান যেভাবে ছিল
সেই জায়গায় উনি নিয়ে যেতে চাইছেন। উনি এক বলেছিলেন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। সেটা কেন উনি বলেছেন ওনার মতন শিক্ষিত মানুষের কাছে আমরা আশা করিনি। যাই হোক, উনি বলে ফেলার ফলে বোঝা গেছে যে যারা ওনাকে গাইড করছে, যারা ওনাকে বসিয়েছে, তাদের লক্ষ্যটা কি ছিল। এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং উনি ভারতের মিশনে গিয়ে উনি বুঝিয়ে দিলেন যে ভাই, তোমাদেরকে আমরা এখনো অস্বীকার করছি না। যে যাই বলুক না কেন, আমি শিক্ষিত বাংলাদেশি হিসেবে তোমাদের ঋণ আমি হয়তো স্বীকার করতে পারছি না, কিন্তু তোমাদের কাছেই আছি। এটা নিশ্চয়ই সে ধরনের বার্তা গেছে। আর দেখুন, যে ওয়াকার ইউনিস, যিনি বাংলাদেশের আর্মি জেনারেল, আর্মি প্রধান, গত কয়েকদিন ধরেই একটা গুজব চলছিল। আমি অনেকগুলো চ্যানেলে ছিলাম কলকাতা থেকে, এখানে বাংলাদেশে বেশ কিছু মানুষ এসেছিলেন, মানে মানে অনলাইনে তারা ছিলেন, এবং তারা বলছিলেন যে ছাত্ররা 31শে ডিসেম্বর, অর্থাৎ গতকাল 3টের সময় কিছু একটা ঘোষণা করবে, এবং সেখানে হয়তো তারা চাইবে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সামরিক প্রধানের পদত্যাগ। তো আমরা ভেবেছিলাম এইগুলো হয়তো করতে যাচ্ছে, কিন্তু ওরা সেগুলো কিছু করেনি। ওরা বোঝা যাচ্ছে যে সে ধরনের যে ইয়েটা, মানে মানে রোমান্টিসিজম ওদের মধ্যে নেই। ওরা অনেকটা বাস্তব এবং সংবিধানকে পুড়িয়ে দাও, এটাও বলার মধ্যে দিয়ে ওরা নেই। এবং যে ভিড় হয়েছে আপনি বললেন, বা যেটা শোনা গেল, বোঝা গেল যে সেটা মানে আজকের জনপ্রিয়তা থেকে ওদের অনেকটাই জনপ্রিয়তা কমছে। এটা কিন্তু পরিষ্কার। এবং এটা আরো পরিষ্কার, আমি যে দেখছিলাম যে আগে বাংলাদেশ যারা আমাদের টেলিভিশনে আসছিলেন, বা সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ থেকে তৈরি হওয়া নানান জিনিস আমার কাছে আসছে, তাতে কিন্তু বিরোধী মনোভাবটা কখনো প্রকাশ পেত না। এখন দেখছি বিরোধী মনোভাব যথেষ্ট প্রকাশ পাচ্ছে, মানুষের সাহস সঞ্চার করেছেন। 150 দিন হয়ে গেল যে একটা সরকার কাজ করছে, আহ, কিন্তু সরকার কাজই করছে, কিন্তু তার কোনো ফল নেই। গতকাল একটা মানে মানে নিউজে আমরা ছিলাম, যেটা আমাদেরকে অত্যন্ত বেদনা দিয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার এলো। তারা দেখা যাচ্ছে যে এমন একটা বৈষম্যমূলক কাজ করছেন, যে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে দেখা গেছে যে যারা সংখ্যালঘু তাদের বাদ পড়া হয়েছে, এবং যারা নির্বাচিত হয়েছেন তারাও বাদ পড়েছেন, যে গেজেটেড, এরকম আমরা খবর দেখেছি। এবং বহু জন এটা সত্যতা স্বীকার করেছেন। এই বৈষম্য তো প্রয়োজন নেই, তাই না? বাংলাদেশ তৈরি হয়েছে সবারই মানে রক্তদানের মধ্য দিয়ে, একটা স্বাধীন সার্বভৌম সেকুলার কান্ট্রি। ঠিক হতে পারে সরকার ইসলামে বিশ্বাস করে, কিন্তু সবাই ধর্ম তো বাংলাদেশের সংবিধান স্বীকার করেছে। এই জায়গায় দাঁড়িয়ে এখনো সংবিধান পাল্টে যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা সংখ্যালঘুরা ছিলেন, আমি বেশ কিছু সংখ্যালঘু বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসারদের দেখেছি, অত্যন্ত আপরাইট। হ্যাঁ, তারা দেশে বিদেশেও তারা কাশি ফরেন সার্ভিসে ছিলেন। অত্যন্ত আপরাইট, অত্যন্ত ভদ্র শিক্ষিত মানুষ। ন্যায় বিচারই তাদের লক্ষ্য, সেটা আমরা দেখেছি। এবং এদেরকে যদি আগামী দিনে সিভিল সার্ভিস থেকে যদি এই সমস্ত মানুষদের, সংখ্যালঘুদের মানুষদের তুলে নেওয়া হয়, তাই বোঝাই যাচ্ছে সিভিল সার্ভিসটা একেবারে একপেশে করে দেওয়া হবে, এবং সেখানে ন্যায় বিচার বলে কিছু থাকবে না। আমরা বাংলাদেশ জুডিশিয়ারি যে অবস্থা দেখছি, যেটা আমাদের চিন্ময় প্রভুর যে অবস্থা দেখলাম, যার জন্য মানে মানে যে আইনজীবীরা দলে দলে এসে হাজির হচ্ছিলেন, এমন মারধর করা হলো, ভয় দেখানো হলো, আর কেউ নেই। তো আমাদের এখানেও দেখলাম কালকে, আমাদের চিন্ময় যিনি আমাদের সঙ্গে ছিলেন, রবীন্দ্র ঘোষ, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জরুরি ভিত্তিতে আরজিকর আমার কোন একটা বড় হসপিটালে ভর্তি করা হয়েছে। এফএসকেএম এ ভর্তি করা হয়েছে। হ্যাঁ, ভর্তি করা, যাই হোক, সেটা তো মানে অসুস্থ হয়ে হুম। পড়ছেন না, ওনার হয়তো মানসিক ভাবে উনি দুর্বল হয়ে পড়ছেন। হুম। শারীরিক কি অসুস্থতা আছে আমরা মোটামুটি বয়সের ঘাট থাকতেই পারে, কিন্তু যে ধরনের মানসিক চাপ ওনাকে সহ্য করতে হয়েছে, এবং উনি নিজেও বলেছেন আমাকে ধাক্কা মারছে, ওনার মতন হুম। একজন বর্ষিয়ান আইনজীবীকে যদি এটা করতে হয়, সাধারণ আইনজীবীদের কি অবস্থা বোঝাই যাচ্ছে। ন্যায় বিচার থেকে বাংলাদেশ ক্রমশ সরে আসছে, ন্যায় বুঝেছেন এইটা। এবং বৈষম্য বিরোধী আন্দোলন, এখন হাসি পাচ্ছে এই শব্দটা শুনে। তোমাদের যদি বৈষম্য বিরোধীটাই তোমাদের মূল লক্ষ্য ছিল, আমরা আমরা কলকাতা মিডিয়ায় যারা আমরা রেগুলার আসতাম, আমি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিলাম। কেননা আমার মনে হয়েছিল যে একটা বাংলাদেশের কিছুটা স্বৈরতন্ত্র রয়েছে, এবং বৈষম্য বিরোধিতা করা দরকার। কিন্তু যে আন্দোলনটা যেভাবে নিয়ে গেছে, যেভাবে মৌলবাদের দিকে তারা সেটাকে কনভার্ট করেছে, এবং সরকার তার একটা স্ট্যাম্প দিচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই। তো এই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের বোঝাই যাচ্ছে যে সরকার সেখানে
আইনের শাসন চাইছে না, মৌলবাদী শাসন সেখানে চাইছে। তবে আশার কথা, ছাত্ররা যে সুরে কথা বলতো, তারা তাদের যে রোমান্টিসিজমের অনেকটাই বোধহয় শেষ হয়েছে, আমি জানি না। এখন দেখা যাক আগামী দিনে বিশ্ব আন্তর্জাতিক যে চাপটা আমরা ভেবেছিলাম সেটা কেউ করেনি। বাণিজ্যের না, মাধ্যমে হোক, এখনো তো সেটা আসেনি। এটা কোনোভাবেই হ্যাঁ। কোনো রাষ্ট্রই বসেনি, কোনো আন্তর্জাতিক লেভেলে কেউ সেভাবে চর্চা করেনি। এখন একটাই মানুষ চিন্তা করছে, হয়তো ট্রাম্প যদি 20 তারিখে আসেন, তার যারা প্রধান তার সঙ্গীরা রয়েছেন, তুলসী হুম। গাব্বার যিনি যে একজন ইসকন সদস্য, তারা হয়তো বাংলাদেশের এই অত্যাচার যেগুলো ঘটেছে, এবং ভারতবর্ষ সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে হুম। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা পাকিস্তানেও নাকি ঘটেনি, এটা এই ধরনের স্টেটমেন্ট এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে সব খবর তো পাওয়া যায় না, ভারত সরকারের কাছে আরো নিশ্চয়ই খবর নেই, যে ব্যাপক সন্ত্রাস চলছে। শুধু হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান না, নয়, এমন সংখ্যালঘু তেমন সবার উপরেই চলছে। সংখ্যালঘুরা সংখ্যালঘুদের, বিরাট হ্যাঁ, ভাবে চলছে, একই সঙ্গে চলছে। যারা মুক্ত চিন্তার কথার কথা হুম। বলছেন তাদের উপরে চলছে। একটা হুম। চারিদিকে একটা ভয়ের আবরণ এসে গেছে, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবং আমার ধারণা এখনো, আমি এটা এখনো যে ওয়াকার ইউনিসেফ ইন্টারভিউ তো বেরিয়েছে, আমার মাঝে মধ্যেই মনে হয় হয়তো এই যদি অবস্থা বেশি দিন চলতে থাকে, বাংলাদেশে কিন্তু সামরিক অভ্যুত্থানে নানান মানে ঘটনা ঘটেছে। হ্যাঁ। আহ, সেটার কিন্তু যে কোনো মুহূর্তে, আমি জানি না, যে কোনো মুহূর্তেই সেই সুযোগটা কিন্তু আর্মির যদি অ্যাম্বিশাস লিডাররা উঠে পড়তে পারেন। ওয়াকার ইউনুসকে সে ধরনের অ্যাম্বিশাস মনে হচ্ছে না, কিন্তু হয়তো অন্য কেউ থাকতে পারে। হ্যাঁ, রাজা, যেটা রাজাদা বললেন সেটা হচ্ছে, কামরুল দা যখন সেনাপ্রধানের ইন্টারভিউতে উনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কার কি ক্ষমতা সেটা আলাদা থাকা উচিত, এবং সেনা সেটা রাষ্ট্রপতির আন্ডারে থাকা দরকার। ওদের ইন্টারভিউতেই সেটা আছে, যে রাষ্ট্রপতিকে দুদিন আগে সরানোর জন্য তারা প্রচুর বলছিল, যে কিন্তু এখন আর সেটা শোনা যাচ্ছে না। তো কামরুল্লাহ, আগামী দিন আমি যেটা বললাম, যে এই বছর তো ভোট করবে কিনা এখনো সংশয় আছে, কিন্তু বিএনপি বা জামাত তারা তো ভোটের দাবি তারা জানাচ্ছে। ঠিক আপনি কিভাবে দেখছেন 2025 এই সেনার আজকে মুখ খোলা, কারণ সেনা জেনারেলি খোলে না, তারপরে এদের নির্বাচনের দাবি এবং ছাত্রদের কিছুটা ধাক্কা খাওয়া। দেখুন, আজকে আরেকটি আহ, সংবাদ প্রকাশিত হয়েছে। আগামীকাল হুম। চিন্ময় কৃষ্ণ দাসের আহ, আহ, আইনি প্রক্রিয়ার হুম। আরেকটি দিন। তো এটা দৈনিক ইত্তেফাকে বেরিয়েছে। সেই ইত্তেফাকের সংবাদটি একটুখানি বলি, সারসংক্ষেপ বলি। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিন্ময় দাস এবং ইসকনের 203টি ব্যাংক অ্যাকাউন্টে 240 কোটি টাকার সন্ধান পেয়েছে। তার মধ্যে 29 নভেম্বর পর্যন্ত উত্তোলন হয়েছে 223 কোটি টাকা। 12 কোটি টাকা আহ, এবং তার বেশি স্থিতি আছে। আর চিন্ময় ঋষির অ্যাকাউন্টে 3 কোটি টাকার লেনদেন হয়েছে এই সাম্প্রতিক সময়ে। এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রায় অনেক, যারা এই ইসকনের সাথে জড়িত, প্রায় 10-12 জনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত আছে। ফলে আগামীকাল যখন জামিনের দিন, তার আগের এই সংবাদটি এবং আমাদের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র দিয়েই এই সংবাদটি পরিবেশনার অর্থ হলো এই: আদৌ কি আগামীকাল চিন্ময় প্রভু কি মুক্তি পাবেন কিনা, সেটি এখনো পর্যন্ত মনে হয় যে এটার কারণে বাধাগ্রস্ত হতে পারে। তো সরকারের উপদেষ্টাদের মধ্যে এক ধরনের প্রবণতা, আবার বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের দিকে যাওয়ার প্রবণতা। তো এই দুটোর মধ্যে এই ইস্যু করে, যেমন হিন্দু ইস্যুর সাথে ভারতীয় ইস্যু জড়িয়ে ফেলা, যে ভারত বিরোধী একটা মন্তব্য, সেন্টিমেন্ট তৈরি করা, ভারতের উড়িয়ে ফেলবে, সেখানে যে ধাক্কা মারবে, আর তারা যদি সীমান্তে কিছু করে আমরা করব, সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও মাঝে মাঝে বালখিল্য বক্তব্য রাখছেন। তো এর মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এখনো স্থিতিশীল নয়। এবং একের পর এক যে ভাষণগুলো আসছে, তাতে দুর্যোগটা আরো যে বাড়বে না এমন বলা যায় না। তবে আশান্বিত আজকে সেনাপ্রধানের এই সাক্ষাৎকারটির মাধ্যমে, যে আগামীতে শান্তির জন্য এবং সংস্কারের যতটুকু দরকার তা করার মাধ্যমে ইলেকশনে যাওয়া। তিনি পরিষ্কার বলছেন, গণতান্ত্রিক সরকার
নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া সংস্কার সাধন করা যায় না। এবং সেনাবাহিনীর দায়িত্বটি রাষ্ট্রপতির নিকট রাখা, এই বিষয়ে তিনি মতামত দিয়েছেন। আশা করি যে আমাদের এই নতুন বর্ষে আমাদের কিছু সংস্কার হোক, হবে না তা না, দুর্নীতিবাজরা কোথায় কি দুর্নীতির উৎস বা কিভাবে, সেগুলো না দিয়ে একটি বড় সংগঠন সংস্থার 203 কোটি 300 কোটি টাকা কিছু না, তাদের বিভিন্ন ক্ষেত্রে খরচ হতে পারে, কিন্তু সেটার উৎস খরচের বিষয়টি উৎস উল্লেখ না করে হঠাৎ করে এই লেনদেনের তথ্য দিয়ে এক ধরনের নেতিবাচক বার্তা দেয়। এটা কি, এটাকে হয়তো যে এখানে আমাদের অরুণদা আছেন, তিনি সাংবাদিকতার ভাষায়, আমি তো মনে করি এ ধরনের কালো সংবাদ, এই কালো সংবাদ হুম। এটা বিভ্রান্তি তৈরি করে দেয়। তো আশা করি যে এই বিভ্রান্তির মধ্য দিয়ে আজকের এই নতুন বর্ষে আমরা আহ্বান জানাবো যে যারা চাকরিচ্যুত করার যে ধারাবাহিক প্রক্রিয়া, সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে, হিন্দু ট্যাগ লাগিয়ে, হিন্দুদেরকে, অন্যান্য যারা সংখ্যালঘুদেরকে যেভাবে কারণ ছাড়াই হঠাৎ করেই তাদেরকে দমন করা হচ্ছে, এই প্রক্রিয়া থেকে সরকার সরে আসবে। সংস্কার হতেই পারে, চলমান প্রক্রিয়া, এটি চলমান থাকুক। আর আমরা আগামী দিনে, আগামীকাল লক্ষ্য রাখবো যে চিন্ময় দাসের মুক্তি যেন হয়, জামিনে তিনি মুক্তি পাবেন। তিনি যদি দোষী সাব্যস্ত হন, নিশ্চয়ই তার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যাবেন। এবং কোথাও কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধ করে দিয়ে সেই সংস্থার উপর চাপ সৃষ্টি করা থেকেও বিরত রাখতে হবে। আশা করি যে আমাদের 2025 সাল এবং 2026 সালের নির্বাচনের যে প্রক্রিয়াটি, সেই দিকে সরকার তার লক্ষ্য নিয়ে অগ্রসর হবে। এই বার্তাটি আমরা সকলের কাছে দিতে চাই। রাজাদা, আপনার কাছে শেষ প্রশ্ন। কামরুলদা যে প্রসঙ্গটা বললেন, এটা কিন্তু সত্যি খুব উদ্বেগে বা আমাদের কাছে দুশ্চিন্তা। সেটা হচ্ছে কালকে চিন্ময় কৃষ্ণ দাস আমার সঙ্গে রবীন্দ্রবাবুর যা কথা হয়েছিল যে উনি 5জন আইনজীবী ঠিক করে দিয়েছেন হাইকোর্টের, উনি যদি শরীর খারাপের জন্য যেতে না পারেন তাহলে তার 5জন আইনজীবী থাকবে। কিন্তু যে আর্থিক তছরূপের অভিযোগে ওনাকে ঘেরা হচ্ছে, এবং তারপর এটল কি চট্টগ্রাম আদালতে আপনার মনে হয় যে আইনজীবীদের এরপরে ওখানে আর কি হাজিরা দিতে দেবে? কি মনে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন রাজাদা? হ্যাঁ, দেখুন, যেটা বোঝা যাচ্ছে যে পরিষ্কার যে আহ মানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মার খেয়েছে এবং তারা পশ্চিমবঙ্গে চলে এসেছে, চলে এসে তার পূর্ব ইতিহাস ভুলে গেছে, এটা পরিষ্কার। কেউ আর মনে করছে না যে সেখানে তারা লাঞ্ছিত হয়েছে। এবং সেটা ঠিকই, সঠিক কাজ। আহ, কোনো ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ তারা এসে কিছু করেনি। আহ, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে চিন্ময় প্রভুর নেতৃত্বে সংখ্যালঘুরা মার খেয়েছে। তারা বলছে বাংলাদেশ আমার দেশ, আমরা অন্য কোনো ধর্মের বিরোধী নই, এ কথা বলছে। এবং আমার ধারণা, আমি যে সমস্ত বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি বাংলাদেশে গিয়ে বা অন্যত্র, তারা অনেকে ভারতবর্ষ ব্যাপারটাই জানে না, ভারতবর্ষ কি তারা বাংলাদেশই জানে। তাদের কাছে তারা হিন্দু মানে তারা মনে করে হরি বল করে তারা আনন্দ পাবে। মানে অনেকেই তপশিল শ্রেণীভুক্ত মতুয়া সম্প্রদায়ের, তাদের হরি হচ্ছে এবং বা তাদের তাদের মানে তাদের জন্মদাতা, তাদের মানে অন্নদাতা, সবকিছুই। বুদ্ধদেবের যারা ভক্ত, তার বুদ্ধ তাদের কাছে সেভাবেই অনুপ্রেরণা দেয়, শান্তি দেয়। যীশু খ্রিস্টের কাছে মানুষদের সেভাবেই দেয়। বলা বলতে বাধা নেই যে খ্রিস্টান বা মুসলমান ধর্মের মানুষ তাদের যারা ধর্মগুরু আছে তাদের কাছে অনুপ্রেরণা পায়। এখন মুশকিলটা হচ্ছে যে সমস্ত মানুষ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছেন, তাদেরকে ভারতীয় বলে ট্রিট করা, অর্থাৎ ভারতকে আমি সামনে পাচ্ছি না, এরাই ভারতীয়, এই ভেবে এদের ওপর আক্রমণ করব। হিন্দুরা হয়ে গেছে সিম্বল অফ ইন্ডিয়া, এই ব্যাপারটা বহুদিন ধরে হয়ে আসছে। এই এই ব্যাপারটা কোথায় কোথাও একটা বাংলাদেশের চিন্তাধারার মধ্যে, কেন আমাদের এখানে কিন্তু মুসলমান হিন্দু সে ব্যাপারটা মানে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে বলতে পারবো বা ভারতবর্ষের সব অধিকাংশ জায়গায় ধর্ম নিয়ে সে বিভেদটা হয়তো নেই। কেউ কেউ হয়তো রাজনীতি ফায়দা তুলতে চায় এ করে, কিন্তু যে আমাদের সেই রামকৃষ্ণদেব যখন যেটা বলেছিলেন যত মন তত পথ, সেখান থেকে একটা মানে একটা সম্প্রীতির বার্তা কিন্তু রয়েছে, যদিও রাজনৈতিক কারণে সেটা নানানভাবে ভাঙার চেষ্টা হয়েছে। কিন্তু বাংলাদেশে আহ বারবার সেটা ব্যাঘাত ঘটেছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি। এবারে এবারে এত ব্যাপক যে অশান্তি ঘটলো, এবং তার জন্য ওনারা হয়তো হিন্দুদের একটা ঐক্যবদ্ধতা রয়েছে,
রংপুরে যে মিটিং করেছেন, চট্টগ্রামে যে মিটিং করেছেন, ব্যাপক ভিড় হয়েছে। এখন ওনাকে হয়তো ভাবছে কেউ কেউ যে এই ভদ্রলোক যদি নেতৃত্বে থাকেন, তাহলে হয়তো একটা বিপদ ঘটতে পারে। কিন্তু ওনার থেকে উনি ইসকনের সন্ন্যাসী, ওনারা মানে ওনারা বেশি দূর এগোন না, শান্তির কথা বলা ছাড়া কোথাও ওনারা এগোন না, এটা বোঝা দরকার। সারা বিশ্বে যেভাবে ওরা কাজ করেছে এবং ওনাদের রাজনৈতিক কোনো ধান্দা আছে, এটা কোথাও প্রমাণিত হয়নি। যাই হোক, উনি যদি পরবর্তীকালে রাজনীতি করতেও চান, মানে যারা ওনাকে জেলে রেখেছে তারা মনে করছে এই লোকটাকে বাইরে রাখলে বিপদ আছে, এবং তাকে আমি যারা সেই জন্যই খাবার বলছি দাবার দিচ্ছে। কালকে, হ্যাঁ কালকে হ্যাঁ, আমার সেটা সম্ভাবনা ধারণা। কতটা দুটো দেখছেন? জিনিস আছে হ্যাঁ, অরূপদা, দুটো জিনিস বলতে চাই। হ্যাঁ বলুন। পাকিস্তানে একজন আমার নামটা তার সর্বজিৎ বা এরকম কিছু নাম হবে, একজন হুম। ইন্ডিয়ান ধরা পড়েছিল, তারপরে জেলে রেখে দিয়েছিল এবং তার মুক্তির জন্য নানান চেষ্টা হয়েছিল। পরবর্তীকালে দেখলাম তাকে বন্দিরা মেরে ফেলে দিয়েছে। মানে মানে হ্যাঁ। কুড বি প্ল্যান্ড। আমি সে বিতর্কে হুম। ঢুকতে চাইছি না। আমারও আশঙ্কা, এবং আমি বহু মানুষের সঙ্গে এদের কথা বলেছি, অনেকেরই ধারণা যে চিন্ময় প্রভুর সঙ্গে হয়তো একই ট্রিটমেন্ট করা হতে পারে, যে উনি অসুস্থ অন্য ধরনের, উনি আত্মহত্যা হ্যাঁ, সেটা করেছেন, বারবার করে অসুস্থ হয়ে বলা হচ্ছে পড়েছেন, অসুস্থ, হ্যাঁ, অসুস্থ, অসুস্থতা বলা আত্মহত্যা হচ্ছে। করেছেন, মন্দিরা মেরে ফেলেছেন, হ্যাঁ। নানান কিছু ঘটতে পারে। যাই হোক, যাই ঘটুক না কেন, কেন ওনাকে জেলের মধ্যে রাখলে বা ওনাকে মানে সমাজের মধ্যে না রাখাটাই মনে করছে সরকার, মনে করছে এটাই ওদের কাজ। কিন্তু এটা একটা দিক, এটা যদি করে এটা কিন্তু, তাহলে কিন্তু আর একটা চিন্ময় প্রভু জন্ম হয়তো তৈরি হতে পারে। কিন্তু যদি বাংলাদেশ সরকার, যেটা ইউনূস ভারতীয় মিশনে গেলেন, কালকে যদি চিন্ময় প্রভুকে ছেড়ে দেন, তো চিন্ময় প্রভু বুঝতে পারবেন যে বাংলাদেশের সরকারের একটা মানবিক দিক রয়েছে। উনি হয়তো জেলে, হয়তো যদি উনি বলতে পারেন যে আমাকে জেল ভালো ট্রিট করেছে, বন্দিরা আমাকে শ্রদ্ধা করেছে, তাহলে কিন্তু এই যে একটা যে হিংসার বার্তা, সেটা কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ধীরে ধীরে যে সম্পর্ক একটা বরফ জমে গেছে, সেটা কিন্তু গলে গলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না এই ধরনের ভাবনা চিন্তা বাংলাদেশের যারা সরকার চালান তারা করছেন কিনা, কিন্তু তারা যদি সেই আক্রোশ বশে চেষ্টা করেন, তুমি এত লক্ষ মানুষকে পথে নিয়ে এসে এবার তোমাকে আমরা শেষ করব, তাহলে কিন্তু জটিলতাটা বাড়ার সম্ভাবনা আছে, এবং নতুন কোনো প্রভুর আবির্ভাবও ঘটতে পারে। যাই হোক, যা হবে আমরা তো আগামী পরবর্তী দিনে দেখব। যে আমরা যেভাবে দেখলাম যে ওনার যে মেন লয়ার, তিনি ইন্ডিয়ায় ওই সময় এসে হাজির হলেন, বোঝাই যাচ্ছে যে ওনার একটা হয়তো কোনো অসুবিধে চাপ রয়ে গেছে, যার জন্য অসুস্থতাটাই কেয়ার করার দিকে উনি বেশি নজর দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আর একেবারেই সময় নেই। রবীন্দ্রবাবু আমাদের এখানে বারবারই অনুষ্ঠান করেছেন কামরুল্লাহ রাজাদার সঙ্গে। উনি আমাদের এই চ্যানেল থেকে ওনার দ্রুত যাতে উনি আরোগ্য লাভ করেন, উনি যাতে সুস্থ হন, আমরা সেই কামনা করি। আর অতি অবশ্যই প্রথম দিনটা বছরের আমরা কিন্তু শুরু করলাম উদ্বেগের সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে। 2 তারিখ চিন্ময় কৃষ্ণ দাসের কি জামিন হবে, বা অ্যাটল আইনজীবীরা কি আবার আদালতে দাঁড়াতে পারবেন? অন্য আইনজীবীদের বাধার মুখে তাদের ফিরে আসতে হবে না তো? চলুন আমরা অপেক্ষায় থাকি। রাজাদা এবং কামরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।